যে বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই জন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য আমরা সবাই জানি। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি, তারা সবাই সংকল্পবদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসাবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেয়া হয়েছিল সেই জন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেভাবে রেসপন্সিবিলিটির সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। আমি তাদেরকে জনগণের পক্ষে বর্তমান সরকারের যে আইনের শাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো স্মরণ করে দিয়েছি এবং তাদের কাছে আমি আশা করি তারা জনগণের পক্ষে, দেশের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের কাজ চালিয়ে যাবে। তো এটা আজকের প্রধানতম আমাদের বক্তব্য ছিল। আমি তাদের বিভিন্ন সমস্যা, ডিপার্টমেন্টাল সমস্যা কি আছে, আমরা কি করতে পারি, কোথায় জনবলের সমস্যা আছে, ইকুইপমেন্টসের সমস্যা আছে ইত্যাদি জানতে চেয়েছি। তবে দুইটা বিষয়ে আমি অনুশাসন দিয়েছি যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই দুইটা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আশা করি এদেশের সকল জনগণ, আপনারা সবাই সেটাতে আমরা সহযোগিতা দেবেন এবং সহযোগিতা পাব। আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জনগণকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জনমনে স্বস্তি থাকে। এইভাবেই আমরা এগোতে চাই। আশা করি আপনারা এই মেসেজটি সারা জাতিকে দেবেন এবং আপনাদের মাধ্যমে সারা জাতি অবগত হবে। আশা করি আমরা যাতে খুব শিগগিরই আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি যেভাবে আমরা পরিকল্পনা করছি এবং আমরা যাতে সফল হতে পারি সেই জন্য সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমরা বিগত সময় দেখছি যে পুলিশের শৃঙ্খলা ক্রিয়ার লক্ষ্যে আপনারা বারবারই বলে গেছেন তারা ফ্যাসিস্ট সরকারের সময় একজন ওসি যদি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখে, সেই ওসির কাছ থেকে জনগণ কি পরিমাণ সহযোগিতা বা প্রত্যাশা করতে পারে, তার সাপোর্ট, এই নিয়ম শৃঙ্খলা নিতে পারবেন কিনা? এবং অনেকে হয়রানি করে, কোনো জবাবদিহিতা আপনারা দেখতে পাইনি। বর্তমানে কি আমরা অনেকেই বলতে আছে আগের মতো পুলিশ চলে আসছে, আমরা কি আগের পুলিশকে দেখবো না জনবান্ধব পুলিশকে দেখবো, কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে? না, সেটা এখন জনগণের সরকার এবং
একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, স্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা অ্যালাউ করিনি। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে দিয়ে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে কাজের প্রয়োজনে। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। আমার মনে হয়, আশা করি আপনার আনসারটা পেয়েছেন। ধন্যবাদ ভাই, আমাকে উঠতে হবে, আমার কাজ আছে কিছু। একটি বড় সমস্যা, এটার ব্যাপারেও আমরা একটা কোশ্চেন আছে। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না, প্রতিদিন ঢাকার রাস্তা প্রচুর নতুন। আমি বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপির ক্ষেত্রে। ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা বিআইপি রুট হিসাবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাব, গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত হওয়ার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে। যেমন আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লেনটা উন্মুক্ত থাকার কথা, বামের লেনে গিয়ে গাড়ি বসে থাকে। এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও আমরা দায়ী। আমরা এই সচেতনতাটা আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকে ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি, তাহলেও কিন্তু অনেকটা সমাধান হয়। ধন্যবাদ। এগুলো ওভারনাইট হবে না, আমরা গ্রাজুয়ালি যাব। হাদি হত্যার দুজন আসামি এখনো ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার আপনাদের কোন উদ্যোগ আছে? পুলিশকে কোনো নির্দেশ দিয়েছেন কিনা? পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তারা অভিযানের মধ্যেই সাংবাদিকরা হামলা করে, এই বিষয়টা আপনি কোনো নির্দেশ দিয়েছেন কিনা? এই বিষয়ে আলাপ হয়নি, তবে এটা আলাপের বিষয় না। এটা তো সাধারণভাবেই মেনে চলতে হবে যে যারা সাংবাদিক বন্ধুগণ পরিচয় দেওয়ার পরে যেন হয়রানি না করে, এটা সাধারণ বিষয়। আর ভাই, এই হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত। আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে। তো তদন্তনাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা নেব। তদন্ত সমাপ্ত হোক, আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। এই বিষয়টা পরে, পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ। আমি কি একটু বিলিভ করতে পারি? কোনটা ব্যবস্থা আছে।
সকলের জন্য ইফতারের প্যাকেটের ব্যবস্থা আছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাডিশনাল কমিশনার, তারপরে জয়েন্ট কমিশনার এবং ওসি 50টা থানা, তাদের সবার সাথে কথা বলেছি, তাদের সমস্যাদি শুনেছি এবং আমাদের যে ইনস্ট্রাকশন, সরকারের যে ইনস্ট্রাকশন সেগুলো আমরা জানিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি প্রদান করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই জন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য, আমরা সবাই জানি। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু এবং সেই হিসাবে আমরা পুলিশ ফোর্সকে পরিচালিত করব। আমি সবার মধ্যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি, তারা সবাই সংকল্পবদ্ধ দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসাবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল সেই জন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠানের উপরে এসে পড়েছে। সেই জন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে আমাদেরকে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে, এখানে যেন কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম গড়ে না ওঠে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই যাবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেভাবে রেসপন্সিবিলিটির সাথে, অ্যাকাউন্টেবিলিটির সাথে সেই ডিপার্টমেন্ট পরিচালিত করবে। তারা সেই সংকল্প আজকে প্রকাশ করেছে। আমি তাদেরকে জনগণের পক্ষে বর্তমান সরকারের যে আইন শাসন প্রতিষ্ঠার বিভিন্ন প্রতিশ্রুতি সেগুলো স্মরণ করে দিয়েছি এবং তাদের কাছে আমি আশা করি তারা জনগণের পক্ষে, দেশের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তাদের কাজ চালিয়ে যাবে। তো এটা আজকের প্রধানতম আমাদের বক্তব্য ছিল। আমি তাদের বিভিন্ন সমস্যা, ডিপার্টমেন্টাল সমস্যা কি আছে, আমরা কি করতে পারি, কোথায় জনবলের সমস্যা আছে, ইকুইপমেন্টসের সমস্যা আছে ইত্যাদি জানতে চেয়েছি। তবে দুইটা বিষয়ে আমি অনুশাসন দিয়েছি যে আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। এই দুইটা বিষয় আমরা অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। আশা করি এদেশের সকল জনগণ, আপনারা সবাই সেটাতে আমরা সহযোগিতা দেবেন এবং সহযোগিতা পাব। আমরা সেই দিকেই যাচ্ছি। আমরা জনগণকে এইভাবে আশ্বস্ত করতে চাই যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আইনের শাসন প্রতিষ্ঠা হয় এবং জনমনের স্বস্তি থাকে। এইভাবেই আমরা এগোতে চাই। আশা করি আপনারা এই মেসেজটি সারা জাতিকে দেবেন এবং আপনাদের মাধ্যমে সারা জাতি অবগত হবে। আশা করি আমরা যাতে খুব শিগগিরই আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারি যেভাবে আমরা পরিকল্পনা করছি এবং আমরা যাতে সফল হতে পারি সেই জন্য সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমাদের একটা কোশ্চেন আছে।
মাননীয় মন্ত্রী, আমরা বিগত সময় দেখছি যে পুলিশের শৃঙ্খলা ফিরানোর লক্ষ্যে আপনারা বারবারই বলে গেছেন তারা ফ্যাসিস্ট সরকারের সময় একজন ওসি যদি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখে, সেই ওসির কাছ থেকে জনগণ কি পরিমাণ সহযোগিতা বা প্রত্যাশা করতে পারে, তার সাপোর্ট, এই নিয়ম শৃঙ্খলা নিতে পারবেন কিনা? এবং অনেকে হয়রানি করে, কোনো জবাবদিহিতা আপনারা দেখতে পাইনি। বর্তমানে কি আমরা অনেকেই বলতে আছে আগের মতো পুলিশ চলে আসছে, আমরা কি আগের পুলিশকে দেখবো না জনবান্ধব পুলিশকে দেখবো, কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে? না, সেটাই নিশ্চিত এখন করবেন কিনা? এখন জনগণের সরকার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, এস্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা এলাও করিনি। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে কাজের প্রয়োজনে। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। আমার মনে হয়, আশা করি আপনার আনসারটা পেয়েছেন। ধন্যবাদ ভাই, আমাকে উঠতে হবে, আমার কাজ আছে কিছু। মাননীয় মন্ত্রী, ঢাকার যানজট একটি বড় সমস্যা। এটার ব্যাপারেও আমরা আমার একটা কোশ্চেন আছে এ নিয়ে। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না, প্রতিদিন ঢাকার রাস্তা প্রচুর নতুন। আমি বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপি